বাজার খরচের চাপে স্বল্প আয়ের মানুষ, লুটপাট ও কল্পিত উন্নয়নের ফাঁদে জনগণ, বলছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেগুলোর সুফল আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমলেও চড়া আলুর বাজার ধীর গতিতে কমছে সবজির দাম। চট্টগ্রামে মাছের সরবরাহ বাড়ায় ক্রেতার স্বস্তি। মাছের বাজারের দর মোটামুটি সব ক্রেতাদের সাশ্রয় মূল্যের মধ্যে আছে। নতুন পেঁয়াজ এই হিসাবে দাম তুলনামূলক কম না। শীতের আগমনীতে চাঙা পর্যটন শিল্প, নতুন ফসলে ভরেছে কৃষকের গোলা, ঘরে ঘরে উৎসবের আমেজ। এবং অ্যান্টিগায় সন্ধ্যায় বাংলাদেশের অগ্নি পরীক্ষা, নিজের 50তম টেস্ট স্মরণীয় করে রাখতে চান অধিনায়ক মিরাজ। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। দেশে গত 15 বছরে আয়ের তুলনায় খরচ বেড়েছে কয়েক গুণ। এর প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নকে দায়ী করছেন বিশ্লেষকরা। শুধু সামষ্টিক অর্থনীতি নয়, আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীদের সিদ্ধান্তে ব্যাংক ও শেয়ার বাজারের তারল্য এবং আস্থাও তলানিতে নেমেছে বলে মনে করছেন তারা। রাসেল আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আতর। হাটবাজারের খরচে মধ্যম আয়ের মানুষের খুব একটা চাপ না হলেও গত 15 বছরে তা বোঝা হয়ে দাঁড়িয়েছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের। 6% মূল্যস্ফীতি 1.5 যুগে ছাড়িয়েছে 12%-এর বেশি। পায়ে হেঁটে গত 20 বছর আগে গামছা বিক্রি করে না যতটা ভালো ছিলেন, তিনিও জানালেন টানাপোড়েনের কথা। আবার 2 যুগ ধরে ছোট টং দোকান বা রিক্সা চালানো ব্যক্তিও 15 বছরে আয়ের থেকে ব্যয় বেশি বৃদ্ধির ক্ষোভ প্রকাশ করলেন। 15 বছর আগে যে ইনকাম করতাম ওটা তো 300 টাকা মারলে যেটা, এখন 1000 মারিও সেটা। এখন তার টাকার বেশি, কিন্তু লাভ নাই। সংসার খরচ তো আগে থেকে অনেক রুজির উপর সংসার খরচ, বুঝেন না? আগে যদি 10,000 টাকা খরচ, 15-18,000 খরচ, 10,000 খরচ আর কি। আগে তো রুজি আসলে বেশি, খরচ বেশি। ভুল নীতিতে একের পর এক অবকাঠামো উন্নয়নে রাষ্ট্রের যতটা না আয় হওয়ার কথা, তার থেকে লোকসান গুনতে হচ্ছে কয়েক গুণ। মেট্রো রেল বা পদ্মা সেতুর মতো প্রয়োজনীয় প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখলেও মাথাপিছু ঋণের বোঝা বাড়িয়েছে কর্ণফুলী টানেল বা পদ্মার রেল সংযোগের মতো কর্মকাণ্ড। ফলে নাজুক অবস্থায় রয়েছে সামষ্টিক অর্থনীতি। শুধু সামষ্টিক নয়, এ খাতের তারল্য আর মূলধনী বাজারের অবস্থাও এখন অনেকটাই তলানিতে। গত 15 বছরে আওয়ামী সরকার অবৈধভাবে ব্যাংক দখলের সুযোগ দিয়েছে অনেককেই। এতে একদিকে খেলাপি ঋণ আর অর্থ আত্মসাতের পাহাড় গড়েছে এস আলম, নজরুল ইসলাম মজুমদার আর সালমান এফ রহমানের মতো অসাধুরা। আর শেখ হাসিনা সরকারের পতনে টাকা না পেয়ে হতাশ হচ্ছেন গ্রাহকরা। সরকার পতনের কারণে আর টাকা কিছু তো লুটপাট হয়েছে, সেটাও আপনার অবগত আছেন এই বিষয়ে। তো যার কারণে ব্যাংকও একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক বছর যাবতীয় এই জিনিসটা লুট হয়েছে, একদিন 2 দিনের না। তো যেহেতু ধরেন 15 বছর যাবত লুট হয়েছে, ব্যাংকগুলো সরকারের পক্ষপাতিত্ব করে যে জন্য মূল কারণ তো ওইটাই, ঠিক আছে, টাকাটা পাচার হয়ে যাওয়ার কারণেই তো আমাদের এই সংকটটা। ব্যাংকের মতো পুঁজিবাজারেও সালমান এফ রহমান, এস আলম ও কারসাজি চক্রকে সুবিধা দিতে নেওয়া হয়েছে হুটহাট সিদ্ধান্ত। আওয়ামী সরকারের নিয়োগ দেয়া খায়রুল ও শিবলি কমিশনারদের ভুল সিদ্ধান্তে আস্থা হারিয়েছে বিনিয়োগকারী। আর 2010-এর ধস ও গত 15 বছরে খারাপ কোম্পানির শেয়ারের কারণে এই বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফ্লোর প্রাইস বলেন বা অন্যান্য আরও যেই ইয়াগুলো করা হয়েছে, এগুলো মার্কেটের জন্য অবশ্যই অনেক বড় ক্ষতি হয়েছে। শেয়ার মার্কেট থেকে হোক, ব্যাংক থেকে হোক, টাকা লুটপাট করার সুযোগ করে দিছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক ধরনের প্রতারণা হয়েছে, যেটা হলো আমরা কখনোই এই সাধারণ বিনিয়োগকারী সমর্থন করি না। আমরা 15 বছর তিলে তিলে নিঃস্ব হয়ে গেছি। আমরা কষ্টার্জিত টাকা আনছি বিভিন্নভাবে, আশায়, লাভের আশায়, সেখানে আমরা নিঃস্ব হয়ে গেছি। গত 15 বছরে অর্থনীতিতে অবকাঠামো উন্নয়ন, ব্যাংক ও শেয়ার বাজার সহ সামষ্টিকভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তা শুধু ব্যক্তি ও সুবিধাভোগের জন্য ছিল বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। যে কারণে একদিকে যেমন কোনো সুফল আসেনি, তেমনি ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির।
তাই আগামীতে এ খাতের পুনর্গঠনে সবাইকে স্বার্থহীনভাবে একসাথে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থনীতির সব খাতে আওয়ামী সরকারের একের পর এক সুবিধাভোগী সিদ্ধান্তে কষ্টে থাকা মানুষের অভিযোগের সংখ্যাই বেড়েছে গত 15 বছরে। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মতো ব্যাংক খাতে নেওয়া সব সিদ্ধান্তেই ঘাটতি ছিল বলে জানান ব্যাংকাররা। সব ভুল সিদ্ধান্তের মধ্যে বড় ক্ষতি করেছে ব্যাংক দখল, ঋণ নিয়ে খেলাপি হওয়া আর অর্থ আত্মসাতের সুযোগ দেয়া। ব্যাংক খাতের যদি আমরা বিভিন্ন ভুল সিদ্ধান্তের কথা বলি, আমরা অনেকগুলো বলতে পারবো। ছোট বড় প্রচুর ভুল সিদ্ধান্ত ছিল। বড় ঋণ খেলাপিদেরকে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে তাদের শিডিউল করার ব্যবস্থা করে দেওয়া, এই বিষয়গুলো খুব আত্মঘাতী সিদ্ধান্ত ছিল ব্যাংকের জন্য। সময়সীমা যা বাড়িয়ে দেওয়া হচ্ছে তাতে করেও কিন্তু খেলাপি ঋণ লুকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এই দুটো খুব বড় সিদ্ধান্ত ব্যাংকগুলোকে তলে তলে কিন্তু খেয়ে ফেলেছিল। সেই সাথে অস্তিত্ব নেই এমন কোম্পানিকে তালিকাভুক্ত হয়ে অর্থ তোলার সুযোগ দেয়া আর আইনে ছাড় দিয়ে কারসাজিকারীদের সুবিধা দেওয়ার কারণে শেয়ার বাজার বিনিয়োগকারী হারিয়েছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। যত আইনি করা হোক, যতই সংস্কারের কথা বলো, আসলে কোনোটাই কিন্তু কাজে আসেনি। তারপর আমরা গত 15 বছর দেখেছি যে বাজারের সবচেয়ে মূল উপাদান যেটা আইপিওর কথা আমরা বলি, যে মানসম্পন্ন আইপিও আসে। 15 বছরে যেই নিয়ন্ত্রণ সংস্থার কাছে যে সমস্ত আইনি বিধানগুলো দেখেছি, সেগুলো আসলে বাজার বান্ধব কতটা ছিল সেই প্রশ্ন কিন্তু এখন সামনে চলে এসেছে। ধরেন আইপিওর ক্ষেত্রে কিন্তু নানা সমালোচনা থাকা সত্ত্বেও আইপিওর কাঠামোতে কিন্তু কখনোই আমরা তেমন একটা পরিবর্তন দেখিনি। এদিকে সামষ্টিক অর্থনীতি, ব্যাংক ও শেয়ার বাজার সহ সব খাতে আওয়ামী সরকারের নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলছেন অর্থনীতিবিদরা। বিগত সরকারের সময়ে বা নিকট অতীতে দেশ ও জাতির উন্নয়নে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামোমূলক যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, সেগুলোর সুফল আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। ব্যাংকিং খাতে নিকট অতীতে আসলে হরিলুট হয়েছে। এখানে পুকুর চুরি না, এখানে আসলে সাগর সমপরিমাণ চুরি হয়ে গেছে। তো কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছিল পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের জন্য, কিন্তু সে সমস্ত কোম্পানির সঠিক যোগ্যতা ছিল কিনা সেটা কিন্তু দেখা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন গত 1.5 যুগে শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী শাসনে বেশিরভাগ সিদ্ধান্ত সুবিধাভোগের জন্যই নেওয়া হয়েছে। এতে গতি হারিয়েছে অর্থনীতি। তাই এই খাতকে দুর্দশা থেকে বের করে আনতে সব রাজনৈতিক দলকে নৈতিকতার সাথে কাজ করার পরামর্শ তাদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানকে স্বাগত জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানায় আরএসএফ। জোর দেয় দেশের সংবাদ মাধ্যমের কাঠামোগত সংস্কারের ব্যবস্থা নেওয়ার উপর। 150 সাংবাদিকের বিরুদ্ধে তদন্তবিহীন হত্যা মামলা দায়ের করার বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেন ডক্টর ইউনূস। তার সরকার এই চর্চায় ইতি টেনে অভিযোগের সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 167 জন সংবাদকর্মীর অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে তিনি জানান, এতে তাদের কাজে কোনো বাধা আসবে না, শুধু সরকারি কার্যালয়ে প্রবেশাধিকার সীমিত হবে। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনও চড়া আলুর বাজার। দাম বাড়ার কারণ হিসেবে খুচরা বিক্রেতাদের অভিযোগ আড়তদারদের দিকে। তবে কাঁচা বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতির দিকে, যদিও ক্রেতারা বলছেন মৌসুম অনুযায়ী দাম কমেনি সবজির। শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাঝারিমন। বাজারে দাম বিবেচনায় কয়েক সপ্তাহ ধরে আলোচনায় আলু পেঁয়াজের মূল্য, যে কারণে এই পণ্য দুটি ঘিরে দর কষাকষিতেও ছাড় দিচ্ছেন না ক্রেতা বিক্রেতা উভয়ই। নভেম্বরের শুরুতে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু 60 থেকে 65 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ঠেকেছে 70 থেকে 75 টাকায়। সেই হিসেবে 3 সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজি প্রতি বেড়েছে 15 টাকা পর্যন্ত। তবে বেশ কিছুদিন চড়া থাকার পর চলতি সপ্তাহে কমেছে পেঁয়াজের দাম। 10 থেকে 15 টাকা কমে দেশি পেঁয়াজ 110 থেকে 120 টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। আলুর দাম কমাতে আমদানিতে জোর দিয়ে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, কাঁচা বাজারে আলুর দাম বাড়ানোর বিষয়ে সিন্ডিকেট করা সম্ভব না, তবে নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম কিছুটা কমবে। এই আলুর বাজার কমাইতে হইলে বাইরে তো প্রচুর পরিমাণ আলু আমদানি করতে হইব,
এই আমদানিটা যদি না করতো, যা ওই করছে ভারত থেকে, এটুকু আমদানি না করলে কেজিতে আরো 10 টাকা বেশি থাকতো। পেঁয়াজের বাজার 10 থেকে 15 টাকা কমছে কেজিতে। কমার কারণ হচ্ছে ভারতীয় পেঁয়াজটা মোটামুটি আমদানি আছে, দেশি পেঁয়াজটাও কৃষক যখন শীত পরে আসছে পেঁয়াজের গাছ উঠে যায়, চারা উঠে যায়, এজন্য কৃষক ওইটা ছাড়তেছে। আড়তদারদের কাছ থেকে বেশি দামে আলু কেনার অভিযোগ খুচরা পর্যায়ের বিক্রেতাদের। আর আলুর দাম নাগালের বাইরে মন্তব্য করে ক্রেতারা বলছেন, মৌসুম অনুযায়ী কমেনি পেঁয়াজের দামও। বর্তমান যে পেঁয়াজের দাম তুলনামূলকভাবে কম না, মানে আগের চেয়ে তো কমছে বটে, কিন্তু মৌসুম হিসাবে দাম বেশি। আলুর অবস্থা খুবই খারাপ, মানে দেখেন যে 350 টাকা পারলে এখন সিজন আসছে, এরপরেও শীতকাল সবজি এত বাড়ার পরেও আলুর দাম এই অবস্থা। মানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে নিম্নে 40 টাকা কমছে 1 কেজি পেঁয়াজ। দেশি পেঁয়াজ বেচছি গত সপ্তাহে আপনি 140। এদিকে শীতের সবজির সরবরাহ বাড়লেও সেভাবে কমেনি বেশিরভাগ সবজির দাম। গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে পেঁপে, ঢেঁড়স, বেগুন ও পটল। শীতের নতুন আলু 120 টাকা, কাঁচা টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 টাকা দরে। সবজি বর্তমানে গত সপ্তাহে এক সেমে সবজি রেটটা আছে। এখন কপির দাম একটু আগের চেয়ে একটু কম, আগে ছিল 70-80, এখন 50-40-60। বিক্রেতাদের দাবি অনুযায়ী দাম কমার বিষয়ে একমত নন ক্রেতারা। তারা বলছেন, দু একটি ছাড়া এখনো বাড়তি বেশিরভাগ সবজির দাম। শীতকালে অনুযায়ী আপনার এই যে কপির দামটা একটু কম পাইতেছে আর কি, কিন্তু গত সপ্তাহে আমি ছোট ছোট দুইটা নিয়েছি 150 টাকা দিয়ে। বাজারের হালচাল তো আসলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আশা করতেছি নতুন তৈরি উঠলে কমবে আর কি। বাজারে কেজি প্রতি ব্রয়লার মুরগি 190 টাকা, সোনালী মুরগি 280 টাকা আর দেশি মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। মাঝার ইমন, এখন, ঢাকা। সামুদ্রিক মাছে ভরপুর দেশের অন্যতম বৃহত্তম পাইকারি মাছ বাজার চট্টগ্রামের ফিশারি খাত। সরবরাহ বাড়ায় বাজারে মাছের দামে এসেছে স্বস্তি। তবে ইলিশের যোগান কম থাকায় বছর শেষে হতাশ ক্রেতা বিক্রেতারা। ফয়সাল করিমের প্রতিবেদন। শীত ভোরে সাগরের মাছ উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাটে। জমজমাট মাছ বাজারে মূল আকর্ষণ এসব বিশাল বিশাল আকারের মাছ। মঙ্গলবার রাতে গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকারের কোরাল, পাঙ্গাস ও লাক্ষা। ট্রাক থেকে নামাতেই যা ঘিরে উৎসুক মানুষের ঢল। মূলত এক একটি 35 থেকে 40 কেজি ওজনের কোরাল নজর কাড়ে সকলের। আড়তে ওঠার 20 মিনিটেই মনপ্রতি 10 লাখে 2টি কোরাল কিনে নেন স্থানীয় 2 মাছ ব্যবসায়ী। তারা জানান, এই মাছ কেজি প্রতি 1000 টাকা হলেও পটকা বা বায়ুথলির দাম ওঠে লাখ লাখ টাকা। যে মাছের পটকা যত বড়, সে মাছ থেকে আয়ও তত বেশি। পটকার উপরে বেশি করে আমরা ক্রয় করছি আর কি। এখন নসিব হয়তো এটাতে 2 লাখ লাভ হইতে পারে, নাহলে আবার 2 লাখ লস হইতে পারে। 17 কেজি 18 কেজি হয়ে থাকে, এগুলা বিশেষ করে পতনাটা একটু দাম বেশি। মূলত শীতের সময়ে এমন বিশাল আকৃতির মাছ ধরা পড়ে জেলেদের জালে। বছরে 5 থেকে 6 বার বাজারে এমন মাছের দেখা পান ব্যবসায়ীরা। বড় মাছ ছাড়াও শুক্রবারে বাজারে অন্যান্য সামুদ্রিক মাছের যোগান ছিল পর্যাপ্ত, দামও ক্রেতার নাগালে। মূলত কোরাল, লাক্ষা, রূপচাঁদা, সুরমা, পোয়া, চিংড়ি, কামিলা মাছের যোগান ছিল বেশি। সাবা সুরমা মাছ, তেলিয়া মাছ এবং ফাঙ্গাস মাছ, কামিলা মাছ সবগুলো মাছ কেজিতে 100 টাকা করে আগে থেকে কমে গেছে। এখন গত সপ্তাহের তুলনায় অনেক কমছে, কেজি প্রতি 100 টাকা কমছে। বর্তমান অবস্থান হিসেবে মাছের বাজারের দর মোটামুটি সব ক্রেতাদের সাশ্রয় মূল্যের মধ্যে আছে। এখানে সরাসরি দেখে যে টেস্টটা পাই, তাজাটা পাই, সেটা খুচরা মার্কেট থেকে অনেক সময় পাওয়া যায় না। এখানে স্যাটিসফ্যাকশনটা কম্পারেটিভলি অনেক ভালো। আমাদের সাধারণের জন্য মোটামুটি ঠিক আছে, এই জন্য এখান থেকে মাছ নিয়ে আর কি। খুচরা বাজারে একটু দাম বেশি, এখানে আমাদের পাইকারি নিতে পারে, এই জন্য সুবিধা, এই জন্য এখান থেকে মাছ নিতে আসে। পুরো বাজারে সামুদ্রিক মাছের জোয়ার থাকলেও ইলিশ যেন অধরা। গভীর সমুদ্রে মাছ চলে যাওয়ায় এ সময় বোট ফিরেছে ইলিশ ছাড়ায়, দামও তাই নাগালের বাইরে। দেশের অন্যতম বড় পাইকারি এই মাছ বাজার সামুদ্রিক মাছের পাশাপাশি ভরপুর ছিল মিঠা পানির মাছেও। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। শীতের আগমনের শুরুতেই ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে। সমুদ্রের বিশালতা, হিমেল হাওয়া আর নীল জলরাশির সঙ্গে উচ্ছ্বাসে মেতেছেন নানা বয়সী মানুষ। এদিকে পাহাড়ি জনপদ রাঙামাটি, বান্দরবানেও বাড়তে শুরু করেছে পর্যটক। বিপুল পর্যটক সমাগমে চাঙা পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। হালকা শীতের আমেজ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে সাগরের নীল জলরাশিতে লাখো পর্যটক।
সাগর তীর জুড়ে হই হুল্লোড়ে মাতোয়ারা নানা বয়সী মানুষ। কেউ উঠেছে ঘোড়ার পিঠে, কেউ ঘুরছেন বীজ বাইকে, অনেকেই আবার দ্রুত গতির জেটস্কি নিয়ে ছুটে যাচ্ছেন নীল জলরাশিতে। সেই সঙ্গে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছেন মুঠোফোনে। কক্সবাজারের লাবণী সিগাল থেকে শুরু করে কলাতলি পয়েন্ট সর্বত্রই পর্যটকে মুখরিত। ঢল নেমেছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের। এই বছর কক্সবাজারে প্রতি মাসে 4 বার বা 2 বার হলেও আসছে, কারণ কক্সবাজার আমার কাছে কক্সবাজারে পরিবেশ সুন্দর, আবহাওয়া সুন্দর, আমরা ফ্যামিলি সহ আসছি। সবসময় সব জায়গাতেই ঘুরতে ভালো লাগে, তো কক্সবাজার তো একটু বেশি ভালো লাগে। শীতের আগমনে পর্যটক বাড়ায় খুশি হোটেল মোটেল মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। কক্সবাজারের 5 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউসের কোথাও 70 থেকে 80%, আবার কোথাও শতভাগ রুম বুকিং হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, গেল অক্টোবরের মাঝামাঝি থেকে কক্সবাজারে পর্যটন খাতে সুদিন যাচ্ছে। সাপ্তাহিক ছুটির 2 দিনে 1.5 লাখ পর্যটকের সমাগম প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা, যেখানে বাণিজ্য হবে শত কোটি টাকার। এদিকে মোহনীয় সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটছে কুয়াকাটায়, যাতে আপন রূপে ফিরেছে সমুদ্রকন্যা। সূর্যোদয়, সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ আর লাল কাঁকড়ার বিচরণ দেখতে পর্যটকদের অবিরাম ছুটে চলা সেখানে। আমাদের কাছে কুয়াকাটা মনোরম পরিবেশ। কুয়াকাটাই একমাত্র সমুদ্রকন্যা যেখানে বসে এক জায়গায় বসে সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখা যায়। চাঙ্গা হয়ে উঠেছে কুয়াকাটার পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, বার্মিজ পণ্যর দোকান সহ পরিবহন ব্যবসা। এদিকে কুয়াকাটার 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্টে বুকিং হয়েছে 90% রুম, যাতে ছুটির 2 দিনে 50 কোটি টাকা বাণিজ্য আশা করছেন এই খাত সংশ্লিষ্টরা। এখন আইবনে যে আমাদের ভালো, ঠিক আছে, আগে তো লোকজন ছিল না, ঠিক আছে, কিন্তু এখন একটু লোকজনের চাপ বেশি, ঠিক আছে, এখন তো লোকজন বেশি আসতেছে। সিজন তো এই মাস থেকে শুরু, এখন একটু বেচা কিনা ভালো হয় ইনশাআল্লাহ। এছাড়া অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হয়েছে পাহাড়ি জনপদ, রাঙামাটি ও বান্দরবান, তাই আসতে শুরু করেছেন পর্যটকরা। এরই মধ্যে বুকিং হয়ে গেছে সাজেক, রাঙামাটি শহর ও কাপ্তাইয়ের 60 থেকে 70% হোটেল মোটেল। শামীমা রহমান শাম্মী, এখন। গ্রাম ও শহরে আলাদা আলাদা স্বপ্ন নিয়ে আসে হেমন্ত। প্রকৃতির কোলে সোনালী ধানের ঘ্রাণ, শিশির ভেজা সকাল আর রঙিন ফুলের সৌন্দর্যে ভরে ওঠে দিগন্ত জোড়া মাঠ। অন্যদিকে শহরের হেমন্তে জেগে ওঠে শুভ্রতা ও শীতল বাতাসের আবেশ। এই ঋতু প্রাচীন অর্থনীতি আর সাংস্কৃতিক ঐতিহ্যের এক সেতুবন্ধন। জাকির হাসানের ছবিতে আরও জানাবেন শাহাদাত অভ্র। প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে শিশিরের জল। জল আর মাটি যে ফসলকে পরিপক্ক করে তুলেছে, সেই পাকা ফসল এখন তোলার পালা। কাজ চলছে ভোর থেকেই। শীতের সেই শিশির টের পাওয়া যায় কৃষকের আঙিনায়। তবু আড়মোড়া ভেঙে যারা এসেছে মাঠে, তাদের মনে আনন্দের কমতি নেই। কারণ এ যে হেমন্ত, উঠবে নতুন ফসল আর মিটবে ঋণ। আমাদের শহরগুলোতে হেমন্ত আসে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে। যেমনি গ্রামে এই হেমন্ত আসে কিশোরীর নতুন জামা হয়ে, কিংবা নতুন বইটা হয়ে। আবার কৃষকের কাছে হেমন্ত ধরা দেয় নতুন কিছু ধান হয়ে, পিঠা পুলি হয়ে। ঠিক তেমনি মুদ্রার অপর পাশে ঢাকাতে এই হেমন্ত আসে শুভ্রতাকে ভর করে, কিছু শীতল বাতাস নিয়ে। এখানেও বইছে শীতের বাতাস। হেমন্তের নতুন ফসল আরেকটু সচ্ছল করে কৃষককে। অনেক দিনের বায়না জমানো সন্তানের কিংবা স্ত্রীর শখের কানের দুল কিনবার সময় যেন এখনই। তাই তো কৃষকের চোখে ফুটে উঠে তৃপ্তির ছায়া। যখন মনে করি নতুন ধান আমরা লাগাই, যখন ধান কাটি, তখন আমার অনেক একটা মনের মধ্যে ফুর্তি লাগে, বা মনটা চায় সবাইকে দিয়ে আমরা খাই। নতুন ধান বিক্রি করার পরে মায়ের জন্য, মনে করেন পোলাপানের জন্য, বইয়ের জন্য কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি আনা হয়।
দিগন্তচোরা মাঠে ভেসে আসে কৃষানির সুর। কুমড়ো শাকের ক্ষেতের দায়িত্বটা যেন তার। সকালের রান্না শেষে সেও আসে মাঠে। 3.5 লক্ষ টাকা লাউ শাক বেচছি, আল্লাহ দিলে অনেক 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। গৃহস্থের ধান পাইছি 2 লক্ষ টাকা, আল্লাহ দিলে অনেক আবার ধান খেতে ইয়া করে আলু খেতে করি। অন্যদিকে যারা ফসল ঘরে তুলেছে তাদের ঘরে এখন উৎসবের আমেজ। পিঠাপুলি আর মিষ্টি মুখের ধুম লেগেছে। চাল বাটার শব্দ আর পিঠার মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে উঠান। এমন ধানের পিঠে স্বাদ বেশি, ইরি ধানের পিঠে স্বাদ নাকি না, বানানো ভালো হয় না। এনে কলে বাঙ্গাইয়ে খায়, আর আগে ডেহিতে পারাই ভেঙে বানাই খাওয়াইছে। হেমন্ত আর কৃষকের সম্পর্ক যেন পৃথিবীর মতোই প্রাচীন। আধুনিক জীবনে হেমন্তের অবদান অনেকাংশই ফিকে হলেও কৃষকের সন্তান এখনো এই ঋতুর অপেক্ষায় দিন গুনে। নতুন ধান লাগিয়েছে, সেই ধানটা কবে উঠবে, কৃষানি থেকে শুরু করে একজন কৃষকের ছেলে মেয়ে, তার পাড়া প্রতিবেশী, তার যারা হচ্ছে পাওনাদার দেনাদার, সবাই কিন্তু প্রহর গুনতো যে এই নতুন ধান কবে উঠবে। হেমন্তের কবি বলা হয় জীবনানন্দ দাশকে। তার কবিতায় বারবার এসেছে কার্তিক আর অগ্রহায়ণের কথা। তিনি এ ঋতুর দুঃখ সুখ, আলো আধারকে তুলে ধরেছেন অপূর্ব সূক্ষ্মতায়। জানতে চাই কেন হেমন্তের প্রেমে পড়েছিলেন কবি। নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। এখন কাঁঠালের ছায়া, কাঁঠাল বললে আমাদের জ্যৈষ্ঠ মাসের কথা মনে পড়ে, কিন্তু এখানে হেমন্তের সঙ্গে তিনি সংযুক্ত করেছেন। তখন ওই যে যেটা বনলতা সেনে আছে, শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। এখন শিশির হয়তো পরে, কিন্তু টিনের চালে আমাদের তো টিনের চাল নেই, যে শিশির যে পড়ছে আমরা কি করে বুঝবো। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রোদ্রে গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। শাহাদাত আফরোজ, এখন, ঢাকা। হেমন্তের মাঝামাঝি এসে রাতে হালকা শীত আর কুয়াশার চাদরের নিচে ঢাকাবাসী। হিম বাতাসে ঢাকার চারপাশ জুড়ে রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা ঘিরে থাকছে রাজধানীতে। এতে করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। এদিকে আবহাওয়া অফিস বলছে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমবে, সময় গড়াবার সাথে সাথে শহরে বাড়বে শীতের তীব্রতা। আহাদ আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। হেমন্তের রাত, ঋতুর ধারায় এখন অগ্রহায়ণ মাস। আকাশে ভাঙা চাঁদ, প্রকৃতিতে শীতের বার্তা। রাজধানীর বাতাসে শিরশির ভাব, মৃদু শিশির ঝরা রাত নিয়ে শীত আসে উদাসী সন্ন্যাসীর বেশে। শীতের এ সৌন্দর্য যেন রঙে রসে উজ্জ্বল। বাংলার ঋতুর রঙ্গমঞ্চে উল্লেখযোগ্য জায়গা জুড়ে শীতের অবস্থান। পথে নেমে বোঝা যায় যারা সড়কে, তাদের রয়েছে জীবিকার তাগিদ। শ্রমজীবীরা বললেন পথটাই তাদের ঘরবাড়ি আর অর্থ আয়ের উৎস। 4টা বাজে দোকান খুলি, এই যে মনে করো হাঁসের মাংস যাবো 10টা 8টা রান্ধি, এটা বেচা শেষ যাই। শীতকালে ভুট্টা চলে, তাছাড়া গরমে চলে না। ক্যাব আছে মোটামুটি, একটু আগের তো একটু কম, আগে একটু গরম আসলো, বেশি হতো। মানে শীতে মানুষ হাঁটতেই যায় বেশিরভাগ। শীতের রাতের শোভা অনুপম। ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়। অপূর্বতার রূপ মাধুরী অনিন্দ্য সুন্দর। তাই অনেকেই বললেন এই রাত ভারী উপভোগ্য। শীতে ভালো লাগে দেখে 300 বেড়ে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে মেয়ের জামাই নিয়ে। ফেভারিট একটা সিজন যেটা আমার খুবই ভালো লাগে, আর এই টাইমে ঘুরতে খুব মজা, কারণ গরমটা পাচ্ছি না। হাঁসের মাংসটা শীতের মধ্যে খায় সবাই সবচেয়ে বেশি, তো সেই জন্য আসলাম আর। কবি জীবনানন্দ দাশ একবার বলেছিলেন, এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে। বাইরে হয়তো শিশির ঝরছে বা পাতা কিংবা
প্যাঁচার গান। সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো। ছবিতে ধরা পড়া শীতের এই আবহ তাই বলে দেয়। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ঢাকায় শীত পুরোপুরি অনুভূত হতে পারে মধ্য ডিসেম্বরে। পৌষ ও মাঘেও সে তার হিমেল চাদর বিছিয়ে রাখবে তিলোত্তমা ঢাকার বুকে। তখন বাংলার এই পাতা ঝরার মৌসুমে বৃক্ষরাজি পাতা ঝরিয়ে নতুন রূপে সেজে ওঠার প্রস্তুতি নেবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শেখ হাসিনার সঙ্গে যারা অপরাধে জড়িত তারা কখনো রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে গুম নিয়ে এক আলোচনায় শফিকুল আলম জানান, অনেকেই গুমকে বৈধতা দিয়ে সম্মতি দিয়েছেন, তাদেরও চিহ্নিত করা হচ্ছে। বলেন, গুমের প্রতিটি ঘটনার বিচার করবে সরকার। কোনো ধর্মের বর্ণের মানুষ যেন আর গুমের শিকার না হন সেজন্য সরকার কাজ করবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চিন্তা প্রকাশ করা যেত না তখন বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে যারা যেখানে হারিয়েছে সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি আপনারাও নেবেন। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এটার জন্য একটা প্যানেল করেছি, আমরা এটার জন্য একটা কমিশন করেছি। তারা প্রত্যেকটা কেস একটা, দুটো, তিনটা, চারটা করে দেখছে এবং আপনাদের গুলো আমরা জানতে চাবো যে কি হয়েছিল। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন, তাদের মধ্যে কোনো বিপ্লবী আচরণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস আশা করেন, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নেবে সরকার। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের স্বজনরা রাষ্ট্রকে তাদের দায়িত্ব নেয়ার দাবি জানান। এর আগে গণ অভ্যুত্থানে শহীদদের শান্তি কামনায় দোয়া করা হয়। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন? এইটা আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই, আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই। যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইহুদি বিদ্বেষী সংগঠন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরাধ আদালতের এই রায়কে ফ্রেঞ্চ রিপাবলিকের ড্রেফাস ট্রায়াল কেলেঙ্কারির সাথে তুলনা করে নেতানিয়াহু বলেন, ইহুদিদের নিশ্চিহ্ন করতে 7 অক্টোবর হামাস যে যুদ্ধের সূচনা করেছে তা হলোকস্টের পর সবচেয়ে জঘন্য গণহত্যার উদাহরণ। এছাড়া আইসিসির এই রায়ের প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাপিয়ারে বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে অপরাধ আদালতের প্রসিকিউটর কেন এতটা তাড়াহুড়ো করেছেন তা ওয়াশিংটনের কাছে পরিষ্কার না। এই রায়কে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল। এই প্রথম মধ্যপ্রাচ্য ইস্যুতে ইউরোপ ও আমেরিকার সরাসরি পৃথক অবস্থান নিয়েছে, যা নেতানিয়াহুর জন্য সুখকর কোনো খবর নয় বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম। আর অপরাধ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানালেও যুদ্ধবিরতি কার্যকরে নেতানিয়াহুর সাথে আলোচনা বসতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ। এরই মধ্য দিয়ে চলে এলাম শান্তবাজারের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাজার খরচের চাপে স্বল্প আয়ের মানুষ, লুটপাট ও কল্পিত উন্নয়নের ফাঁদে জনগণ বলছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেগুলোর সুফল আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমলেও চড়া আলুর বাজার, ধীর গতিতে কমছে সবজির দাম। চট্টগ্রামে মাছের সরবরাহ বাড়ায় ক্রেতার স্বস্তি। মাছের বাজারের দর মোটামুটি সব ক্রেতাদের সাশ্রয় মূল্যের মধ্যে আছে। নতুন পেঁয়াজ এই হিসাবে দাম তুলনামূলক কম না। শীতের আগমনীতে চাঙা পর্যটন শিল্প, নতুন ফসলে ভরেছে কৃষকের গোলা, ঘরে ঘরে উৎসবের আমেজ।
এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।